গত 20শে জুলাই আন্দোলনকারীদের উপর যে হামলা হয়েছে দিল্লিতে, পুলিশ এবং অন্যান্য কেন্দ্রীয় বাহিনী যে ছাত্র যুব জনতার উপর যে হামলা করেছে, তার জন্য অমিত শাহ ইস্তফা দাবি করছেন লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী। কিন্তু তাতে দিল্লির কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি বিন্দুমাত্র কিছু যায় আসে না। বিরোধী দল নেতাদের কাজই তাই। রাহুল গান্ধী গত 12 বছরে বহুবার বহু দাবি করেছেন, সরকারের সে সমস্ত দাবি মানার শোনার কোনো প্রয়োজন বোধ হয়নি, এক্ষেত্রে হতো না। কিন্তু রাহুল গান্ধীর থেকে এখন অনেক বেশি সরকারকে ভাবাচ্ছে অভিজিৎ দীপকের বক্তব্য। তিনি দিল্লি ছেড়ে ফিরে গিয়েছেন মহারাষ্ট্রে তার বাড়িতে। সেখান থেকে তিনি বলেছেন অমিত শাহ ইস্তফার দাবি সমর্থন করেছেন। বলেছেন 20শে জুলাইয়ের ঘটনা, ছাত্রদের উপর পীড়নের ঘটনা অমিত শাহ নির্দেশ ছাড়া হতে পারত না। এমনকি প্রধানমন্ত্রী সম্পর্কেও বলেছেন উনি তো পদটা খালি করে দিলেই পারেন, অনেক যোগ্য নেতা আছেন, তারা কেউ এসে হাল ধরবেন। এটাও তিনি জানিয়েছেন আন্দোলন চলাকালীন বিজেপির তরফ থেকে তাকে বিজেপিতে জয়েন করার জন্য অফার দেওয়া হয়েছিল। অর্থাৎ যে ডিল করার কথা আমরা বলছিলাম, যে ডিল করতেই সরকারকে অভ্যস্ত, সমঝোতা, বোঝাপড়া, লেনা দেনা, সেই ডিল করার প্রস্তাব অভিজিৎ দীপকেও দেওয়া হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, এই প্রসঙ্গে বারবারই আমরা বলছি, আজও আমি বলছি, যে এই আন্দোলনে যদি একজন নেতা থাকতো, একজন পোড় খাওয়া নেতা, তার সঙ্গে এই সরকার, মোদী অমিত শাহ সরকার, নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার খুব সহজে ডিল করে দিতে পারে। ঠিক যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ভোটে জেতার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীদের সঙ্গে ডিল করে নিয়েছে বিজেপি। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং 20 জন এমএলএ এমপি বিজেপির বিরুদ্ধে লড়াই করে তৃণমূলে হয়ে জেতা এমপিদের সঙ্গে ডিল করে নিয়েছে, তেমনি ডিল করে না খুব সহজ হতো। ডিল করে অফার অভিজিৎ দীপকে দেওয়া হয়েছে। এই ভয়মুক্ত ভারত, তার কথা যে আমরা বলছি, যা সিজেপির উপহার দেশবাসীকে, প্রত্যেকের কাছে, আমার আপনার প্রত্যেককে, আমাদের এই তরুণ প্রজন্ম যা উপহার দিয়েছে, তা হচ্ছে ভয়মুক্ত ভারত। এই সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই দেশদ্রোহ বলে গণ্য হবে, সরকার নানাভাবে পীড়নের চেষ্টা করবে, এই সমস্ত ভাবনা নস্যাৎ করেছে, উড়িয়ে দিয়েছে এই আন্দোলন। সরকার কি তার পরিচিত পথে হাঁটার চেষ্টা করেনি? অবশ্যই করেছিল। মহারাষ্ট্রে, বিহারে, আসামে, পশ্চিমবঙ্গে কঠোর আইন প্রয়োগ করা হয়েছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে। আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বলার পর পশ্চিমবঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে অভিযুক্তদের আইনজীবীদের সঙ্গে, যে আপনারাও আসুন, আপনারা তাড়াতাড়ি আসুন, আজকেই জামিনের আবেদন করুন, কাগজপত্র ফর্মালিটি পূর্ণ করে ছাড়িয়ে নিয়ে চলে যান। বাকি ছিল দিল্লি। দিল্লির সরকার একদম বিজ্ঞপ্তি জারি করে, সরকারের একজন আধিকারিক বিজ্ঞপ্তি জারি, নোটিশ দিয়ে বলেছেন যে আন্দোলনকারীদের বিরুদ্ধে 13টি যে এফআইআর করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অবশ্য একই সঙ্গে বলা হয়েছে যাদের অতীতে ক্রিমিনাল রেকর্ড আছে তাদের ক্ষেত্রে এই ছাড়, এই রেহাই প্রযোজ্য নয়। তা কেউ চাইছেও না। কিন্তু অতীতে কোনো রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ না করা সাধারণ ছাত্র ছাত্রী, যাদের কেউ কেউ নাবালক, অনেকেই নাবালক, ক্লাস 11-12 পড়ে, তাদের উপর যেভাবে বলপ্রয়োগ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে, মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে, তার জন্য পুলিশের যে চিরকালীন প্রথা, পুলিশে অনেকগুলো এফআইআর করেছিল, সমস্ত এফআইআর প্রত্যাহার করা হচ্ছে। বিজেপি তার প্রচলিত পরিচিত পথটা এখনো ছাড়েনি। যে কোনো বিরোধী সম্পর্কে যেটা বলা হয় তারা বিরোধীদের বিদেশ থেকে টাকা পাচ্ছে, বিদেশি অর্থে চলছে, সে কথা অভিজিৎ দীপকে এবং তার আন্দোলন সম্পর্কে বলা হয়েছে। অভিজিৎ দীপকে তার যে জবাবটা, সেটা মনে রাখার মতো। বিভিন্ন স্বাধীন সংবাদ মাধ্যম সম্পর্কেও বহু মানুষ মন্তব্য করে থাকে, আমাদের সম্পর্কেও কেউ কেউ মন্তব্য করেন বিদেশের টাকায় চলছে। প্রমাণ করুন তো একটা বিদেশের টাকা কোথাও এসেছে বলে। অভিজিৎ দীপকে বলেছেন বিদেশের টাকা যদি এসে থাকে তাহলে সেটাও তো স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা। বিদেশের টাকা এত সহজে চট করে আন্দোলনকারীদের হাতে পৌঁছচ্ছে কি করে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী আটকাতে পারছেন না। যদি না এসে থাকে
তাহলে তাহলে বিজেপি যারা ওই কথা বলছেন তারা ভুল কথা বলছেন, ঠিক বলছেন না। বিজেপির আইটি সেলের যে দাপট, দিনকে রাত, রাতকে দিন তারা করতে পারে, তারা যা বলবে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের জনতার একটা বড় অংশ তাই বিশ্বাস করবে। সে বিজেপির আইটি সেলের দাপটকে নস্যাৎ করে দিয়েছে, ঝড়ের মুখে উড়িয়ে দিয়েছে অখিল জনতা পার্টি আন্দোলন। তার প্রভাব আমরা জানি না কতখানি বিচার ব্যবস্থার উপর পড়েছে বা পড়তে পারে, কিন্তু আমরা এটা দেখলাম যে সুপ্রিম কোর্টের প্রথম এজলাস, সেখান থেকে ককরোচ কথাটি বলা হয়েছিল দেশের যুব জনতার একটি অংশ সম্পর্কে, সেই এজলাসেই বলা হচ্ছে, বিচারপতিরা বলছেন আন্দোলনের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার। মুখ্য নির্বাচন কমিশনার তার নিয়োগ নিয়ে যে মামলা এতদিন ধরে ঝুলেছিল, এত প্রশ্ন এতদিন ধরে উঠেছে, সুপ্রিম কোর্টে সেই মামলায় প্রশ্ন করছে সরকারকে, সরকারের ট্রান্সপারেন্সি দিকে আরো বেশি নজর দেওয়া উচিত নয়। যদিও সরকারের বক্তব্য, তুষার মেহতা যেটা বলেছেন সলিসিটর জেনারেল, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী পদটি একটি গরিমা রয়েছে, প্রধানমন্ত্রী গণতন্ত্রের স্বার্থে কাজ করবে, এটাই প্রত্যাশা। কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে নির্বাচন যে নিরপেক্ষ হচ্ছে এটা প্রতীয়মান হওয়া কি দরকার নয়? আমরা জানি যে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং লোকসভার বিরোধী দল নেতা, তিনজনের কমিটি এ নির্বাচন করার কথা, এবং যেহেতু এতে প্রধানমন্ত্রী এবং অন্য একজন মন্ত্রী থাকা মানে সরকার পক্ষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তাই বিরোধী দল নেতা এতে কার্যত অংশগ্রহণ করেনি না। সুপ্রিম কোর্টে মূল প্রস্তাব কিন্তু ছিল, মূল ব্যবস্থা ছিল যে লোকসভার বিরোধী দল নেতা, প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নিয়োগ করবেন। 2023 সালে সুপ্রিম কোর্টের এই বিধান বদলে সরকার আইন করে, যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বদলে তিনজনের কমিটিতে নিয়ে আসা হয় কেন্দ্রীয় আইনমন্ত্রীকে। এটা নিয়েও প্রশ্ন উঠছে। ঐশী ঘোষ আজ থেকে 5 বছর আগে বঙ্গভবনে, দিল্লির বঙ্গভবনে একটি ডেমনস্ট্রেশন, একটি বিক্ষোভ প্রদর্শনের ঘটনা, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী, সেই সময় তার বিরুদ্ধে মামলা হয়েছিল দিল্লি পুলিশে। সেই মামলার জের টেনে 5 বছর পরে তাকে গ্রেপ্তার করতে সিপিআইএম এর কেন্দ্রীয় পার্টি অফিসে, কেজি ভবনে চলে গিয়েছিল দিল্লির পুলিশ। সিপিএম নেতারা, এমপি জন ব্রিটাস এবং সিপিএম অন্য নেতারা বাধা দেওয়াতে ঐশীকে গ্রেপ্তার করা যায়নি ঠিকই। তা আমরা দেখলাম সেই মামলার সুবাদে, যে মামলা তার বিরুদ্ধে ছিল, সেই মামলা খারিজ হয়ে গেল কোর্টে তার পরদিনই। একটা কথা আজকাল বলা হয়, ঠিকই বলা হয়, বিচারপতিরা তো সমাজের বাইরে নন। সমাজে যখন বড় একটা নাড়াচাড়া হয়, যখন এইরকম একটা ককরোচ জনতা পার্টির মতো একটা আন্দোলন সারা দেশের মানুষকে বুঝিয়ে দেয়, তাদের চোখের সামনে প্রমাণ করে দেয় যে সরকারের ভয়ে সংকুচিত হয়ে, মাথা নিচু করে, পীড়িত হয়ে থাকার প্রয়োজন নেই। সংঘবদ্ধ শান্তিপূর্ণ প্রতিবাদ সরকারকে মাথা নত করতে বাধ্য করতে পারে। সিজেপির আন্দোলন তা দেখিয়ে দিয়েছে। এখন তার প্রভাব, কিছু প্রভাব সম্ভবত বিচার ব্যবস্থার উপরে গিয়েও পড়ে। বিচার ব্যবস্থার মধ্যে যেই সদর্থক যে মুভমেন্ট গুলো আমরা গত কয়েকদিনে দেখছি, সেগুলো দেখে অন্তত তাই মনে করার যথেষ্ট কারণ রয়েছে। জম্মু কাশ্মীরের কথা বললাম, ইনসা মুস্তাকের কথা বললাম, পেলেট গানের কথা বললাম দিল্লিতে দ্য গার্ডি মার্চ পোস্টপোন করার কথা, পিছিয়ে দেওয়ার কথা। মানুষ তার ন্যায্য ন্যায়সঙ্গত দাবি শান্তিপূর্ণভাবে আদায়ের কথা বলতে ভয় পাচ্ছেন না। এই ভয়মুক্ত ভারত হচ্ছে ককরোচ জনতা পার্টির সেরা উপহার ভারতের মানুষের কাছে। আর তাদের পাওনা হচ্ছে, তাদের অবদান এবং মানুষের পাওনা হচ্ছে সরকারের দিক থেকে একটু অন্তত বাড়তি দায়বদ্ধতা, গণতান্ত্রিক নীতি পদ্ধতির প্রতি কিঞ্চিত বাড়তি মান্যতা। এই প্রবণতা দীর্ঘস্থায়ী হবে, এই প্রবণতা জারি থাকবে, এই আশা নিয়ে
আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি।